নমস্কার। বাংলার সাহিত্যে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের গোপাল ভাঁড়ের একটি মজার গল্প পাঠ করে শোনাব। প্রথমে জেনে নিই গোপাল ভাঁড় সম্পর্কে কিছু কথা। গোপাল ভাঁড় গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার, ভাঁড় ও মনোরঞ্জনকারী। তাঁর আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। তিনি ছিলেন সৎ ও বুদ্ধিমান। বুদ্ধি এবং সৎসাহস থাকার কারণে রাজা কৃষ্ণচন্দ্র তাঁকে তাঁর সভাসদদের মধ্যেকার নবরত্নদের মধ্যে একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। গোপাল ভাঁড়ের আজকের গল্প গোপালে নেপালে লড়াই। বর্ধমানের রাজসভাতেও একজন ভাঁড় ছিল। তার নাম ছিল নেপাল। সে সকলের কাছে বলতো যে গোপালের চাইতেও নাকি তার বুদ্ধি অনেক বেশি। গোপালকে একবার সামনে পেলে সে তাকে বোকা বানিয়ে দিতে পারে কি না পারে সেটা দেখা যাবে একবার। দৈবক্রমে এক সময় গোপাল মহারাজের দরবার থেকে বর্ধমানের রাজসভায় গিয়ে উপস্থিত হলো। বর্ধমান রাজ যখন শুনলেন যে গোপাল এসেছে, তখন তিনি খুশি হয়ে বললেন, তুমি এসেছো, বড় ভালো হয়েছে গো, বড় ভালো হয়েছে। আরে বাবা, আমার ভাঁড়টি যে সর্বদাই তোমার সঙ্গে প্রতিযোগিতা করার ইচ্ছা প্রকাশ করে থাকে গো। এবার প্রমাণ হবে যে সে বড় নাকি তুমি বড়। প্রতিযোগিতায় তুমি যদি আমার ভাঁড়কে হারাতে পারো, তবে কিন্তু আশাতীত পুরস্কার পাবে। দেখো নেপালের সঙ্গে এঁটে উঠতে পারো কিনা। অবশ্য সে জিতলে সেও কিন্তু পুরস্কার পাবে। গোপাল ঈষৎ হেসে বললে, হুকুম করুন হুজুর, কি করতে হবে আপনি হুকুম করুন। রাজা বিচারের ভার দিলেন মহামন্ত্রীর উপর। বিজ্ঞ মহামন্ত্রী গোপাল এবং বর্ধমানের ভাঁড় নেপাল দুজনকে ডেকে বললেন, তোমরা প্রত্যেকেই 3 জন করে লোক সংগ্রহ করবে এবং তাদের কাল সকালে রাজসভাতে হাজির করতে হবে। কিন্তু তোমাদের ওই 3 জনের ভিতর একজন হবে দরিয়ার এপারের লোক, আর একজন ওপারের, এবং শেষের জন হবে মাঝ দরিয়ার লোক। মনে থাকবে তো? যে আজ্ঞে, যে আজ্ঞে বলে গোপাল এবং বর্ধমানের ভাঁড় নেপাল দুজনেই বিদায় নিল। নেপাল ভাবল, এবার আমি গোপালকে ঠকাবই ঠকাবো। সে মুচকি হেসে নাচতে নাচতে বিদায় নিল। নেপাল পরের দিন নদীর ঘাটে গেল। সেখানে দাঁড়িয়ে নদীর এপার থেকে একজন, নদীর ওপার থেকে একজন এবং মাঝ নদীর নৌকোর ওপর থেকে একজন লোককে ডেকে আনলে রাজার নাম করে, এবং তাদের নেপাল রাজসভায় হাজির করলে। 3 জন লোক তো ভয় একেবারে অস্থির। আমরা কোনো দোষ করিনি বাবু, আমাদের কেন রাজসভায় নিয়ে এলেন? আমরা কি দোষ করেছি? আমাদের কেন ধরে নিয়ে এসছেন বাবু? আমাদের ছেড়ে দিন বাবু, আমাদের ছেড়ে দিন। গোপালও কিন্তু যথাসময় রাজসভায় এসে হাজির হলো। তার সঙ্গেও ছিল 3 জন লোক। একজন ছিল তার ভিতর ভরচাষ ঠাকুর, একজন সন্ন্যাসী এবং একজন নারী। তাদের নিয়ে এসে সভার একপাশে চুপ করে বসে রইল। এরপরে বর্ধমানের ভাঁড় রাজা ও মন্ত্রীকে সম্বোধন করে বললে, হুকুম মতো আমি এই 3 জন লোককে হাজির করেছি মহারাজ। প্রথম লোকটি ছিল নদীর এপারে,
দ্বিতীয় লোকটি ছিল নদীর ওপারে, আর এই তৃতীয় লোক ইনি মাঝ নদীতে নৌকার মধ্যে বসেছিলেন। যদি বিশ্বাস না হয় এদেরকে জিজ্ঞাসা করে দেখুন আমি সত্যি কথা বলছি কিনা। আমি সত্যি বলছি না মিথ্যে বলছি তা ওরাই বলবে। তারপর গোপালকে বলা হলো সে যাদের এনেছে তাদেরকে সামনে উপস্থিত করার জন্য। গোপাল জানালো এদেরকে বহু কষ্টে অন্যয় বিনয় করে রাজসভায় উপস্থিত করতে হয়েছে মহারাজ। কেউই কিন্তু প্রথমে রাজসভায় আসতেই চাননি, বিশেষ করে এই সন্ন্যাসী ঠাকুর, ইনি তো কোনো মতেই রাজসভায় আসতে নারাজ। কিন্তু গোপালের কথাবার্তায় উনি সন্তুষ্ট হয়ে শেষে রাজি হয়েছেন। পরিচয় দেবার জন্য গোপাল করজোড়ে নিবেদন করলেন, মহান মহারাজ, মহামান্য মহামন্ত্রী এবং সভাসদগণ, এই যে তিনজনকে আমি রাজসভায় নিয়ে এসেছি এরা কেউ আজ দরিয়া বা নদীর দিকে যাননি। কারণ আমার মনে হয় যে সুবিজ্ঞ মহামন্ত্রী দরিয়া বা নদী অর্থে সামনের গঙ্গা নদী বোঝাননি। আমি অন্তত মহামন্ত্রীর নদী অর্থে এখানে বুঝতে পেরেছি এই নদী হলো ভব নদী। আমার অনুমান অভ্রান্ত মনে করে তাই আমি এপার ওপার এবং মধ্যস্থানের এক একটি লোক এনে রাজসভায় বহু কষ্টে হাজির করেছি মহারাজ। এই যে ভট্টাচ ঠাকুর, ইনি চাইছেন ইনি কি করে দেশের পাণ্ডিত্যের খ্যাতি দিন দিন ছড়িয়ে পড়বে, কি করে বেশ দু পয়সা উপার্জন হবে, মানে কি করে যশে মানে ধনে ইনিও দেশের এবং দশের ভিতর একজন মহামান্য হয়ে উঠতে পারবেন। অর্থাৎ সম্পূর্ণভাবে ইনি ইহকাল নিয়েই ব্যস্ত আছেন। এক কথায় বলা যায় ইনি হলেন এই পারের লোক। এপারের লোক ছাড়া এ ধরনের আর আমার অন্য কাউকে মনেই হলো না। আর এই যে সন্ন্যাসী ঠাকুর, ইনি ইহকাল নিয়ে মাথা ঘামান না তো মোটেই। সর্বদাই ইনি ভগবানের ধ্যানে বিভোর। কি করে ভগবান দর্শন করবেন সেই নিয়ে ইনি তন্ময়। খেতে দিন খাবে, খেতে না দিন খাবে না। সুতরাং এদেরকেই যে বলা যায় ওপারের লোক। আর এই যে তৃতীয় জন, ইনি হলেন এই নগরের একজন বারবনিতা। বারবনিতারা কিন্তু ইহকালের কথাও ভাবেন না, পরকালের কথাও ভাবেন না। সে ইহকাল পরকাল বলতে কিছুই যে বোঝে না। তাই সে এপারেরও লোক নয় ওপারেরও লোক নয়, অর্থাৎ তাকেই তো বলা যায় মাঝ নদীর লোক। এই আমার তিনজন লোকের পরিচয় মহারাজ। মহামন্ত্রীর আদেশ মতো কাজ করতে পেরেছি কিনা এবার রাজসভা তা যাচাই করুন। আমার আর এর থেকে বেশি কিছু বলার নেই। আপনারা সকলেই ভেবে বিচার করে দেখুন তো ঠিক হয়েছে কিনা। সে বিচারের ভার আমি আপনাদের ওপরই ছেড়ে দিলাম। সবাই তো একদম ধন্য ধন্য রব উঠল। রাজা মহামন্ত্রী বললেন, গোপালের মতো বুদ্ধিমান লোক ভাঁড়েদের ভেতর তো দূরের কথা, বড় বড় পণ্ডিত সমাজেও কিন্তু দুর্লভ। নেপালেরও অহংকার সেদিন থেকে দূর হলো। রাজা এবার গোপালকে প্রচুর পুরস্কার সহ বিদায় দিলেন। গোপাল শুধু সুরসিক ভাঁড় নয়, শুভবুদ্ধি সম্পন্ন একজন মহাপণ্ডিতও বটে। দিকে দিকে তার এই গুণের কাহিনী ঘোষিত হলো। কৃষ্ণনগরের মহারাজও গোপালের এই কাহিনীগুলোর কদর শুনে গোপালকে সম্মানিত করতে বললেন না। এবং সেদিনের পর থেকে নেপাল
গোপালের বন্ধু হয়ে গেল।